পিং নামের এই লোকটা পেশায় একজন কবরস্থান বিক্রেতা। তার কাজ হচ্ছে দাফনের জন্য সমাধিস্থান কিনতে চাওয়া লোকজনের কাছে তার কোম্পানির জমি বিক্রি করা। তার বস হচ্ছে বড় পরিসরে জমি কিনে ছোট ছোট প্লট আকারে সাজিয়ে কবরস্থান বানিয়ে ফেলে। ব্যবসাটা ছিল খুবই লাভজনক, তবে পিংয়ের বেতন খুবই সামান্য হলেও সে জবটা ছাড়তে চায় না। মানুষের ধারাধারে ঘুরেছে একটা জবের জন্য, সবাই তাকে ফিরে দিয়েছিল, কারণ সে ছিল সদ্য জেল থেকে মুক্তি হওয়া একজন আসামি। তারপর বহু কষ্টে বন্ধু জীবনের মাধ্যমে জবটা পেয়েছে। কোনো রকম খেয়ে পরে জীবন কাটাচ্ছে সে। তাকে একটা বস্তি এলাকায় সস্তা একটা করে সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করে। বর্তমানে চাইনার বেশিরভাগ মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে বা লাইভ স্ট্রিমের সাথে জড়িত। সবাই অপেক্ষা করে একটা ভাইরাল মোমেন্টের। ভাইরাল হতে পারলেই জনপ্রিয়তা, টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকে না। তার অল্প কিছু ফলোয়ার ছিল এবং নিয়মিত একজন ফলোয়ার হচ্ছে তার একমাত্র মেয়ে মলি। মলি থাকে মা এবং সৎ বাবার সাথে। ফিং যখন জেলে ছিল তখন তার সূত্রী তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। তো দেখা যায় পরদিন ভোরবেলা ফিং বেরিয়ে পড়ে তার জরাজীর্ণ মার্সেন্ডিজ গাড়িটা করে। গাড়িটা পার করে সে রৌদ্রোজ্জ্বল দিনটা উপভোগ করছিল। তখন লক্ষ্য করে গাড়িটা ডিকিটা খুলে রয়েছে। আটকাতে গেলে বারবার উঠে যায়। বিরক্ত হয়ে নিজেই গাড়িটার উপর চড়ে বসে। এরপরও ঠিক হয় না। তখন রাস্তায় সেফটি কন থেকে চেপে ভেতরে চলে আসে, তবে তাকে ঢুকতে দেয় না। বলা হয় অনেক লেট করে ফেলেছে, নির্দিষ্ট সময়ের পর কাউকে অনুষ্ঠানে যেতে দেওয়া হবে না। দেখা যায় ভিতরে চলছিল তার মেয়ের মিউজিক কম্পিটিশন। ঢুকতে না পেরে বাইরে থেকে তার প্রাক্তন সত্রী এবং স্ত্রীর হাজব্যান্ডকে কল করে যাচ্ছিল, তবে কেউ তার কল রিসিভ করে না। তাই ভেতরে যাওয়ার আইডিয়া বের করে 5 চড়ে উপরে চলে আসে। এরপর সোজা চলে যায় স্টেজের পাশে। মেয়েকে দেখতে চিৎকার করে মোমেন্টাম মিউজিকটা খুব এনজয় করছিল। তারপর মিউজিক শেষ হতে হাততালি শুরু করে। এ দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে সমস্ত দর্শকরা হাতের তালি দিয়ে অভিনন্দন জানায়। এ দেখে সে গ্যালারি বসার জন্য এগিয়ে যাচ্ছিল। তখন দেখতে পায় তার প্রাক্তন স্ত্রী এবং তার হাজবেন্ড মিস্টার জ্যাককে। তার স্ত্রী মুখ ঘুরিয়ে দিল। জ্যাক তাকে ডেকে নেয়। আর এইদিকে যখন আবারও পারফর্ম শুরু হয়, ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। সবাই আবার অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবার এই কাণ্ডকীর্তি দেখে মলি খুব বিরক্ত হয়ে যায়। কল রিসিভ করলে তাকে এক্ষুনি অফিসে ফিরতে বলে। তাই সে রওনা করে অফিসের উদ্দেশ্যে। অফিসে ফিরতে তার বন্ধু জিফু বলে, বস বলছে তোমার ক্লায়েন্ট হালুলুর সমাধিটা সরাতে হবে। তার পরিবারের সাথে যোগাযোগ করে অনুমতি নাও, কারণ ফাঁসের সমাধির পরিবার জানিয়েছে হালুলু ছিল দুশ্চরিত্র প্রবিষ্ট। এই শুনে ফিং রেগে গিয়ে বলে, একটা মৃত মানুষের এসএস কবর থেকে উঠানো মোটো মানবিক কাজ নয়। মোবাইল থেকে একটা নিউজ দেখিয়ে বলে, হালুলু মৃত্যুর আগে কয়েক কোটি টাকা দান করে গিয়েছে, সে মোটো খারাপ মেয়ে হতে পারে না। জিভু বলে, হানলুর পাশের শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী মিস পাং এর ভাইয়ের সমাধি। সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। এমন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির পাশে কবরটা হচ্ছে একজন প্রস্টিটিউট বা মিসেস প্যাং কোনোভাবে মেনে নিতে পারছে না। বসকে জানিয়ে যত টাকা লাগে দিবে, তবুও হালানোর সমাধিটা সরাতে হবে। ফিং কিছু না বলে বেরিয়ে যায়। সোজা চলে আসে হালুর সবাদের কাছে। সেই উপহারটা তার মেয়েকে দিতে পারেনি, সেটা দিয়ে দেয় হানলুকে। তারপর মনে পড়ে সে দিনটার কথা। সেদিন হানলু এসেছিল নিজের সমাধি স্থানটা দেখতে। জায়গাটা তার কাছে খুবই পছন্দ হয়। সে অনেকক্ষণ বসে থাকে সে নিস্তব্ধ মনোরম পরিবেশে। এরপর কাগজপত্র সাইন করে জায়গাটা কিনে নেয়। বলে, আমি বড় হয়েছি অনাথ আশ্রমে, আজ পর্যন্ত নিজের জন্য একটা বাড়ি কিনে নিই। তাই সিদ্ধান্ত নিয়েছি চিরদিনতে যেখানে সাহিত্য হতে হবে সেই জায়গাটা ভালো করে দেখেই কিনবো। পিং বলে, আমি নিজে দেখছি তুমি সমস্ত সঞ্চয় দান করে দিয়েছ, তুমি খুব ভালো একজন মানুষ। তারপর হানলু তাকে ধন্যবাদ জানায় তার পছন্দের সমাধিস্থান কিনতে সাহায্য করার জন্য। পিং বলে, আমাকে ধন্যবাদ জানাতে চাইলে আমার লাইভ স্ট্রিমে 666 স্টিকার পাঠাবে, তাতে করে আমার মোবাইলের রিচ বাড়বে। হানলু তার এসব মজার কথা শুনে একাই হেসে যাচ্ছিল। এদিকে সে স্টাইল করে কোকের বোতল খুলে সেলিব্রেশন করে। এদিকে হানলু ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যেটা গল্পের একদম শেষে দেখানো হবে। এখানে গল্প আবার বর্তমানে চলে আসে। পিং গ্যারাজে এসেছিল গাড়ির ডিকি ঠিক করার জন্য। তার বন্ধু বলে, গাড়িটা একদম নতুনের মতো করে দিয়েছি। সে কাছে গিয়ে দেখে ডিকি খুলে যায়, তালা ফিট করে দিয়েছে। এ দেখে প্রচণ্ড বিরক্ত হয় তার উপর। সে উত্তর জানায়, এটা এত সুন্দর পুরনো মডেলের গাড়ি যে এর কোনো পার্টস পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে এই টেকনোলজি ব্যবহার করতে হয়েছে। এই শুনে ফিং যখন রাগ হয়ে চলে যাচ্ছিল তখন জিজ্ঞাসা করে, আজকে এত রাগে আছো কেন? ফিং একটা উদাহরণ দিয়ে হালুর বিষয়টা বুঝায়। বলে, ধরো তুমি একজন মেয়ে, তোমার পেশা হচ্ছে নাইট ক্লাবে ড্যান্স করা। এই পেশার কারণে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে? সে উত্তর বলে, আমি নিজের অস্তিত্ব এবং বাড়ি টিকে রাখার জন্য ফাইট করব। এই শুনে ফিং বুঝে যায় হানলুর জন্য তার এখন কি করা উচিত। সে জিভুকে ফোন করে সেই লোকের নাম জিজ্ঞাসা করে। সেই লোক মিসেস ফাংকে বলছিল হানলুর চরিত্র খারাপ।
এরপর এই লোকের অ্যাড্রেসে চলে আসে। তার নাম ছিল টনি। সে একটা ফ্যাট বিউটি শপ বা ফোসা প্রাণীদের বিউটি পার্লার পরিচালনা করতো। এরপর সেই লোকের অ্যাড্রেসে চলে আসে। তার নাম ছিল টনি। সে একটা ফ্যাট বিউটি শপ বা পোষা প্রাণীদের বিউটি পার্লার পরিচালনা করতো। ফিং তাকে হানলুর বিষয়ে জিজ্ঞাসা করে, তবে টনি জানায় সে হানলুকে চেনে না। তবে সে ফিং এর বিষয়ে অনেক কিছু জানে। সে যে ফিং তার বন্ধুর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করার ফলে সে জেলে গিয়েছে। ফিং রেগে বলে, এটা সম্পূর্ণ মিথ্যে। উল্টো আমি আমার বন্ধু জিফুর বউকে বাঁচিয়েছি এক গুন্ডার হাত থেকে। তার জায়গা মতো লাথি মেরে আমাকে জেলে যেতে হয়েছে। আমি নিশ্চিত আমার ঘটনা যেভাবে বিকৃত করেছো ঠিক সেভাবে হানলুর চরিত্র বানিয়েছো তুমি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সে রেগে গিয়ে একটা খরগোশের খাঁচায় লাথি মারে। এই দেখে টনি বলে, আমার পানিকে লাথি কেন মারলে? এক্ষুনি তার কাছে ক্ষমা চাও। তবে পিং জানিয়ে দেয় সে কিছুতেই একটা ছোট পোষা প্রাণীর কাছে ক্ষমা চাইতে পারে না। এই শুনে টনি রেগে গিয়ে তার মুখের মধ্যে রং করিয়ে দেয়। এরপর সে ওই অবস্থায় বাড়ি ফিরে আসে। ছোট পরিবারটা তাকে খাওয়ার জন্য ডাকে। আর একটা বাচ্চা দূরে গলির মধ্যে দিয়ে যাচ্ছিল। সে তাকে সাবধানে যেতে বলে। এ থেকে বোঝা যায় পিং মানুষ হিসেবে খুব ভালো। এরপর ঘরে এসে মুখ ধুয়ে লাইভ স্ট্রিমের জন্য রেডি হয়। অপরদিকে তার প্রাক্তন স্ত্রী তার মেয়ে মলিকে জারফুক করছিল যেন পিংয়ের ছায়া তার উপর না পড়ে। তবে দেখা যায় মলি লুকিয়ে প্রতি রাতে তার বাবা লাইভ স্ট্রিম দেখতো। আর প্রতিদিনের মতো আজও ভিউয়ার্সদের কাছে অনুরোধ করে যেন তাকে 666 স্টিকার দেওয়া হয়, কারণ আজ পর্যন্ত সে স্টিকার পায়নি। তখন জিফু আসায় সে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। জিফু তাকে বিভিন্ন কথা বলে বোঝায়, বলে বস বলেছে কাজটা তোমার করতে পারলে তোমাকে ভালো মান দেওয়া হবে। আর যেহেতু হানলুর কোনো পরিবার নেই, তাই কেউ এসে জিজ্ঞাসা করবে না কবরটা কোথায় গিয়েছে। ভেবে দেখো, ওই টাকা দিয়ে তুমি মলির চিকিৎসা করাতে পারবে। নয়তো ওই সৎ বাবা জ্যাং যদি করিয়ে ফেলে, তাহলে তোমার মেয়েটা তোমার থেকে বেশি জ্যাংকে পছন্দ শুরু করবে। এই শুনে পিং চিন্তায় পড়ে যায় সে কি করবে। পরদিন সে চলে আসে হানলুপুর সে অনাথ আশ্রমে। সেখানে হানলুর শৈশবের সময়টা কাটছিল। টিচার জানায় হানলু ছিল খুবই ভদ্র আর চুপচাপ স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় নিজের জন্মদিনে সে ম্যানেজারের কাছে বায়না ধরেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে। ম্যানেজার তাকে সারাদিন অপেক্ষা করিয়ে রাতের বেলা খালি হাতে ফিরে আসে। এ দেখে সে প্রচণ্ড কষ্ট পেয়ে কোল্ড ড্রিঙ্কসের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই শুনে পিং এর চোখে জল আসে, কারণ সেও এটা ভেবে খুশি হয়ে যায়। টিচাররা আরও ভালো বলে। সেই ম্যানেজার ফেরিওয়ালা অনুষ্ঠানে হানলু এসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে। তখন পিং সেই অনুষ্ঠানের ছবিগুলোর মধ্যে হানলু এবং বয়ফ্রেন্ডের ছবিটা দেখতে পায়। এই ছেলেটাকে তার খুব চেনা চেনা মনে হচ্ছে, তবে কোথায় দেখেছে এটা মনে পড়ছে না। এরপর দোকান থেকে 2টি কোক কিনে নেয়। হানলুকে শেষবারের মতো বিদায় জানাতে চলে আসে সমাধিস্থানে। নিজে চিয়ার্স করে বলে, হানলু তোমার জন্য কোক নিয়ে এসেছি। আর এসব দাঁড়িয়ে দেখছিল তার বস। সে লোকজন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল হামলুর কবর তুলে অন্য কোথাও সরিয়ে নেবে। বলে, এসব কীর্তি কাহিনী রেখে সাইডে সরে দাঁড়াও। তখন জিভু এসে তাকে সরিয়ে দেয়। লোকজন সমাধি তোলার কাজ শুরু করে। হঠাৎ পিংয়ের চোখে যায় পাশের কবরটার দিকে। সেটা ছিল সে ধনী পরিবারের অর্থাৎ মিসেস পেংয়ের ভাইয়ের কবর। সে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ কবরস্থানে পাশে রাখা ছিল ছেলেটার ছবি। আর এই ছেলেটাই ছিল হানলুপুর বয়ফ্রেন্ড, যার ছবি দেখেছিল অনাথ আশ্রমে। তার আরও মনে পড়ে হানলু সেদিন এখানে ভিজিট করতে এসেছিল, সেদিন বারবার ওই কবর দিকে তাকাচ্ছিল। এইসব ভেবে পিং চিন্তায় পড়ে যায়। যেহেতু তারা একে অপরকে ভালোবাসতো, সেহেতু তাদেরকে কবর পাশাপাশি রাখা উচিত। এবং মিস ফ্যাং হানলুকে পরিবার থেকে মেনে না নিয়ে উল্টো চরিত্রহীনতা ত্যাগ লাগিয়ে কেন কবরটা সরিয়ে ফেলতে চাইছে। হানলুর সাথে খুব বড় ধরনের অন্যায় হচ্ছে, তাই প্রাপ্য সম্মান ফিরে দিতে হবে। তাই সে লোকগুলোকে কাজ থামাতে বলে আর বসকে বলে, আমাকে কয়েক ঘন্টা সময় দিন, আমি মিসেস প্যাং এর কাছে অনুমতি নিয়ে আসবো যেন কবরটা না সারানো হয়। এই বলে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। চলে আসে মিসেস ফ্যাং এর অফিসে। ফ্যাং তাকে দেখে বলে, আপনি তো সেই লোকটা যে বন্ধুর বউয়ের সাথে ধরা খেয়ে জেলে গিয়েছিলেন। ফিং বলে, নিশ্চয়ই টনি এই ঘটনা বিকৃত করেছে। এই বলে সে হানলো এবং ফ্যাং এর ভাইয়ের ছবিটা দেখায়। এই দেখে ফ্যাং প্রচণ্ড রেগে যায়। সে একটা অনাথ মেয়েকে তার পরিবারের অংশ হিসেবে মেনে নেবে না। জিজ্ঞাসা করে মুখ বন্ধ রাখতে কত টাকা নেবে। সে আরও জানায় তার বিড়াল নিয়ে টনির পার্লারে গিয়েছিল। তখন টনি বলেছিল হানলু চরিত্রহীন। ফিং বলে, হানলু নিজেকে আপনাদের পরিবারের একজন সদস্য মনে করত, যেমন আপনাদের পরিবারের বা পরিচয় হিসেবে ব্যবহার করেন ঘোড়ার ছবি। হানলু তার ওই স্যাট অ্যাপের লোগোতে সাদা ঘোড়ার ছবি দিয়েছিল। এমনকি আমি যখন আজ সকালে কবর উঠানোর জন্য যাচ্ছিলাম, তখন রাস্তায় সাদা ঘোড়াটা দেখতে পাই। ঘোড়াটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরপর দক্ষিণ দিকে অর্থাৎ অনাথ আশ্রমের দিকে চলে যাই। আমার মনে হয় হানলু গোরা হয়ে আমাকে বোঝাতে এসেছিল সে নির্দোষ, এবং তাকে অপবাদ দেওয়ার মতো কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। প্রমাণ ছাড়া কারো চরিত্র নিয়ে কথা বলা উচিত নয়। তাই আমাকে 4 দিনের সময় দিন, আমি প্রমাণ করে দিব যে হানলু নির্দোষ। যদি না পারি তাহলে কবর উঠিয়ে তাদেরকে আলাদা করে দিবেন।
তার সমস্ত কথা শুনে সে 4 দিনের সময় দেয়। এরপর পিং আবারও যায় টনির বিউটি শপে। টনি তাকে দেখেই আবার স্প্রে বের করে তার মুখে মারার জন্য। তবে সে জানায় এবার সে এসেছে বানির সাথে বন্ধুত্ব করতে। এরপর বানিকে গাজর খেতে দেয়। আর এই ব্যবহারে টনি খুব খুশি হয়। সুযোগ বুঝে সে জিজ্ঞাসা করে, হান্ডুর চরিত্র সম্পর্কে তোমাকে কে বলেছে? টনি বলে, কয়েকদিন আগে 2টি মাস্কট ভাড়া করেছিলাম ফেস্টিভ্যাল উপলক্ষে। একটা ছিল গরিলা আর একটা গডজিলা। গডজিলার মুখে শুনেছিলাম হানলুর চরিত্র সম্পর্কে, তবে তাদের চেহারা দেখিনি আর ফোন নাম্বারও নেই। ওইদিকে স্কুলে মলি লক্ষ্য করে তার এক বন্ধুর খুব মন খারাপ। কারণ হচ্ছে তার পাশের এই মেয়েটা, সেই স্কুলের বুলি সবাইকে বিরক্ত করে বেড়ায়। গতকাল অন্য একজনের কলম চুরি করে মলির বন্ধুকে ফাঁসিয়েছে। কলম চুরির অপবাদে আর লজ্জায় মলি বন্ধু খুব ভেঙে পড়েছে। ব্রেক টাইমে মলি সেই মেয়েটাকে বলে, আমি দেখেছি কলমটা তুমি চুরি করেছো আর আমার বন্ধুর ব্যাগে রেখেছো, এখন টিচারের কাছে গিয়ে সব বলবো। এই বলে যখন অফিস রুমের দিকে যাচ্ছিল তখন মেয়েটি বলে, আমার আন্টি তোমার প্রতিবেশী। আন্টির থেকে শুনেছি তোমার পায়ে জঘন্য দেখতে কালো বাত মার্ক বা জন্মচিহ্ন রয়েছে, এই জন্য সবসময় ফুল প্যান্ট পরে থাকো, শর্টস পরো না। আমার বিষয়ে মুখ খুললে সবাইকে বলে দেব তোমার জঘন্য দাগের কথা। এই শুনে মলি ভয়ে চুপ হয়ে যায়। তারপর স্কুল শেষে দেখতে পাই গার্ডিয়ানদের ভিড়ের মধ্যে পিং তাকে চিৎকার করে ডাকছে। এরপর তার ব্যাগ ক্যারি করার জন্য টানাটানি শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ মলি বড় বড় বিরক্ত হয়ে থাকতো। এক পর্যায়ে রেগে গিয়ে বলে, চুলে এমন অদ্ভুত কালার করে আমাকে পিক করতে আসবে না, তোমাকে দেখতে স্টুপিডের মতো লাগছে। পিং বলে, এটা স্টাইল, একটা আলাদা ক্যারেক্টার বহন করে, তবে তোমার সামনে আসার আগে টুপি পরে আসি। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন বলে, তোমার জন্য একটা মারাত্মক উপহার এনেছি। দেখা যায় উপহারটা ছিল একটা পাখি, যেটা কথা বলতে পারে তবে ভালো কথা জানে না, জানে শুধু গালমন্দ। ফিং মেয়েকে জুস খেতে দিয়ে পাখিটাকে আদর করে ডাকে, তবে সেটাকে ইডিয়ট, লুজার এবং আরও বাজে কিছু গালি দেয়। এই শুনে মলি হাসতে থাকে। সে বাবাকে জিজ্ঞাসা করে, গতকাল লাইভ স্ট্রিমে হানলু নামের কারো বিষয়ে বলছিলে, তাকে কেন কবর থেকে তুলতে চাই? কাহিনিটা আমাকে বলো। এরপর তারা চলে আসে এক রেস্টুরেন্টে। ফিং বলে, হানলু সবাইকে বাজে মনে করে, তবে তার সত্য উদ্ঘাটন করব, সেজন্য একটা গোলাপি রঙের ব্যাগ এনেছিল। কিন্তু মলি জানিয়ে দেয় এটা বাড়ি নিয়ে গেলে তার মা রেগে যাবে, তাই ব্যাগটা তাকে রেখে দিতে বলে। আরও বলে, তুমি স্টুপিড হলেও হানলুর জন্য যা করছো তাতে তোমার ফলোয়ার্সরা, অর্থাৎ আমরা খুবই প্রাউড ফিল করি। এই শুনে পিং আরও খুশি হয়। তখন টনি ফোন করে বলে, আমি সেই কাস্টমারের নম্বর পেয়েছি। পিং মলির ফোনের নাম্বারটা উঠাতে বলে। মলি দেখে সেই নাম্বার আগে থেকে তার ফোনে সেভ করা ছিল। নাম্বারটা তার আন্টির, মানে পিংয়ের কাজিন মিং রুয়ের। এরপর পিং চলে আসে রুইয়ের কর্মস্থলে। সেটা ছিল একটা ফ্যান্টাসি পোস্ট গেস্ট হাউস। সেখানে মানুষ যায় ভৌতিক অভিজ্ঞতা নেওয়ার জন্য। কয়েকজন কাস্টমারকে সেই নকল ভূতেরা তাড়া করছিল। আর এতটাই ভয় পেয়ে যে একজন ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার বন্ধুদের গেটের বাইরে রেখে সে নিজেই নিরাপদ জায়গায় চলে আসে। ঠিক তখন সামনে চলে আসে আরেকটা ভূত, যা দেখে ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন ফিং এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে, রুই কোথায়? মেয়েটা বলে, রুই লকার রুমে ঝুলন্ত ভূতের ক্যারেক্টার প্লে করছে। ফিং এর পিছু পিছু সবাই লকার রুমে চলে আসে। সে লকারের সুইচ টেনে রুইকে নিচে নামায়। সে তার ভুতুরে চেহারা দেখে সবাই ভয়ে অবস্থা খারাপ, আর সে লোকটা আবার অজ্ঞান হয়ে যায়। ফিং জিজ্ঞাসা করে, তুমি টনির দোকানে মাস্কট হয়েছিলে আর সেখানে দাঁড়িয়ে হানলুর চরিত্র নিয়ে কথা বলছো? উত্তরে জানায়, ওই দিন সে গরিলা ড্রেস পরেছিল। গরিলা ড্রেস পরা সহকারী মহিলাটি বলেছিল হানলুর সম্পর্কে। ফিং বলে, নিচে নেমে আসো আর সেই গডজিলার ফোন করো। এরপর রুই বলে, হানলুর সাথে তার কী সম্পর্ক ছিল? তোমাদের সাথে দেখা হয়েছিল? পিং বলে, সে ছিল আমার একজন ক্লায়েন্ট, তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। এই শুনে রুই ভুল বুঝে ভাবে হানলুর সাথে পিংয়ের অবৈধ সম্পর্ক ছিল। তখন তার এক বন্ধু জানায় হানলু নাকি মরণ ব্যাধি ছোঁয়াচে রোগ ছিল। এই শুনে রুই এবং তার বন্ধুরা পিংকে অ্যাম্বুলেন্সে তুলে সোজা হসপিটালে নিয়ে চলে আসে। আর এই হাস্যকর দৃশ্য মানুষ ভিডিও করছিল। এরপর তাকে জোর করে ব্লাড টেস্ট করানো হয়। আর পিং বলে, হানলু আমার মাধ্যমে সমাধিস্থান কিনেছিল, আমাদের অন্য সম্পর্ক ছিল না। তখন রুই জানায়, গডজিলা রোল প্লে করেছিল। মহিলাটি বলেছে হানলু সম্পর্কে জেনেছে তার মায়ের কাছ থেকে, তার মা জেনেছে এক পার্টিতে গিয়ে ড্যান্স করার সময় এক লোকের কাছ থেকে। সে লোকটা জানায় সে শুনেছে মিস্টার জিন নামের একজন কোম্পানির চেয়ারম্যানের মুখে। এই শুনে পিং তার সিদ্ধান্ত জানিয়ে দেয়, সে আগামীকাল সে যাবে জিনের অফিসে। এই কাহিনী শেষ দেখে ছাড়বে। ওদিকে জিম্পু তার বসকে বলে, তুমি বারবার পিং এর জন্য সুপারিশ কেন করছো? সে বলে, একদিন এক সন্ত্রাসী বাড়িতে এসে আমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছিল। তখন পিং এসেছিল আমাকে খুঁজতে। সে ওই পরিস্থিতি থেকে স্ত্রীকে মেরে আহত করে ফেলে, আর এই কারণে তাকে জেলে যেতে হয়। একটা সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আমার পরিবারের জন্য সে নিজের পরিবার হারিয়েছে। পরদিন পিং আর রুই চলে আসে জিনের অফিসে। দেখা করতে হলে প্রথমে টিকিট কেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর বিশাল লাইনে দাঁড়িয়ে যখন সিরিয়াল আসে
তখন তাদেরকে ভেতরে ডাকা হয়। গিয়ে দেখে অফিস রুমে কেউ নেই। অ্যাসিস্ট জানায় মিস্টার জিন অন্য কাজে ব্যস্ত থাকায় অফিসে আসতে পারেনি। তাই আপনাদের যা বলার ওই মাইকের সামনে বলুন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। সে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন অনাথ আশ্রমে কোটি টাকা দান করা হয় হানলুর নামে মেয়েটার চরিত্র সম্পর্কে? এই শুনে জিন তাদেরকে বেরিয়ে যেতে বলে, তবে সে তার উত্তর না পেয়ে যাবে না। তখন অ্যাসিস্ট জানায়, আপনাদের সময় শেষ, আরও প্রশ্ন থাকলে আবারও সিরিয়ালে গিয়ে অপেক্ষা করুন। তাই তারা আবারও টিকিট কাটে, আবারও সিরিয়াল দাঁড়ায়। তারপর যখন আবার সেই একই প্রশ্ন করে, তখন ঠিক আগের মতো জিন তাদের বেরিয়ে যেতে বলে। এভাবে বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এবার রুই বলে, আমি এমন একজনকে চিনি যার নামের প্রথম অক্ষর জেড। এই শুনে জিন তাদেরকে ডেকে নেয়। জিন ভেবেছিল এরা হয়তো ডিটেকটিভ, তাই ভয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তখন ফিং জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন হানলুর দুশ্চরিত্রা? সে উত্তরে জানায়, আমার গার্লফ্রেন্ড বলেছে। বাসে করে আসার সময় দুইজন বলাবলি করছিল, নামের আইডি একটা পোস্ট কমেন্ট করে বলেছে সে হানলুর সাথে রাত কাটিয়েছে। এই শুনে সে ওই কমেন্ট চেক করে, সেখানে ওই আইডি থেকে লেগেছিল 2 বছর আগে, সেখানে ওই $3000 বিনিময়ে হানলুর সাথে রাত কাটিয়েছে। এই শুনে পিং রেগে বলে, কে একজন কমেন্ট করে এসব বলেছে আর আপনারা বিশ্বাস করে ফেললেন? জিন বলে, গত রাত হানলুর এক ক্লায়েন্টের ভিডিও ভাইরাল হয়েছিল। হানলুর সংস্পর্শে থেকে ওই লোকটা নাকি মরণব্যাধি রোগ হয়েছে। দেখা যায় ভিডিওটা ছিল পিং এর। গত রাতে রুই এবং তার বন্ধুরা তাকে যখন হসপিটালে নিয়ে এসেছিল, তখন কেউ ওই ভিডিও করে পোস্ট করে দেয় আর ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। জিন ভালোভাবে লক্ষ্য করে দেখে ফিং এর চুলের কালার আর ভাইরাল হওয়া লোকটার চুলের কালার এবং চেহারা প্রায় একই। ফিং বলে, আমি সেই লোক। এবার রুই দেখে সেই ভিডিওর কমেন্ট, ফিং এর অতীত নিয়ে কথাবার্তা বলছে লোকজন। সে বলে, লোকজন লিখেছে তুমি নাকি বন্ধুর বউয়ের সাথে ধরা খেয়ে জেলে গিয়েছো, আল্লুর মতো তুমিও নাকি একজন প্রস্টিটিউট। এই শুনে ফিং প্রচণ্ড রেগে গিয়ে বলে, দেশের বেকারত্ব এতটাই বেড়ে গিয়েছে যে আমার মতো একজন মানুষকে নিয়ে সমালোচনা করতে সবাই। ওইদিকে ভিডিওর কমেন্টগুলো ফ্যাং দেখায় তার অ্যাসিস্ট বলে, অডিয়েন্সটা আপনার ভাইয়ের এবং হানলুর একটা ছবি খুঁজে পেয়েছে। এখন আপনার পুরো পরিবারকে চরিত্রহীন বলছে। এসব কথা কোম্পানির ইমেজ নষ্ট করতে যথেষ্ট। এই শুনে সে চিন্তায় পড়ে যায়। ওইদিকে রুই বলে, এই সমস্ত ঘটনার সূচনা হয়েছে একটা আইডি থেকে। এই বলে নিজের সেলফি তুলে এডিট শুরু করে, চেহারা শেপ চেঞ্জ করে, মেকআপ, লিপস্টিক, চুলের কালার সব কিছু টাচ আপ করে ফেসটা পুরো নায়িকাদের মতো বানিয়ে ফেলে। এরপর সেই ছবিটা একটা আইডি খুলে ওই আইডি থেকে চ্যাটিং শুরু করে, মায়ে বিশুরে ভয়েস মেসেজ পাঠায়, জিজ্ঞাসা করে কোথায় থাকো। লোকটা রিপ্লাই, সে মঙ্গোলিয়ার বর্ডারের কাছে কাইম্পু নামের প্রত্যন্ত এলাকায়। সেখানে সাইবার ক্যাফেতে বসে গেম খেলে আর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে। এর কিছুক্ষণ পর রুইয়ের একটা অরিজিনাল ছবি পাঠিয়ে ব্লক করে দেয়। রুই ফিং বলেন সে নিশ্চয়ই বন্ধুদের আইডিতে ঢুকে এসব ছবি বের করেছে। তখন ফিং ছেলেটার প্রোফাইল পিকচারটা সেভ করে নেয়। ছেলেটার হাতে ট্যাটু লেখা ছিল 421। এরপর বাড়ি ফিরে লাইভে এসে তার কিছু কথা শেয়ার করে বলে, আমি আগে ভালো মানুষ ছিলাম না, শহরের সবচেয়ে বড় গ্যাংয়ের সাথে জড়িত ছিলাম, তবে জেল খেটেছি এক মহিলাকে বাঁচাতে গিয়ে। তারপর থেকে প্রতিজ্ঞা করেছি সৎভাবে চলবো, মানুষের উপকার করব। হানলুর সাথে আমার বাজে সম্পর্ক ছিল না। এই বলে সে খুব মন খারাপ করে। আর এই লাইভ স্ট্রিম দেখেছিল তার মেয়ে মলি। তখন তার মা রুমে চলে আসে। সে বুঝতে পারে বাবার নামে বাজে কথা ছড়িয়ে পড়ায় মলির মন খারাপ। সে বলে, আমি জানি তোমার বাবা অতটা খারাপ মানুষ নয়, সব সময় নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে। এই শুনে মলির মন ভালো হয়ে যায়। ওইদিকে সমাধিস্থানে ফ্যাং লোকজন নিয়ে যায় কবর খুঁড়তে। পরদিন ভোরবেলা ফিং জিমকে সেখানে যায়। গিয়ে দেখে হানলু সমাধিটা একদম ঠিকঠাক থাকলেও তার বয়ফ্রেন্ড মানে ফ্যাংকের ভাইয়ের সমাধিটা নেই। অর্থাৎ গত রাতে ফ্যাং তার ভাইয়ের কবর খুঁড়ে অস্থি বা অ্যাসেস তুলে নিয়েছে। এই দেখে তাদের দুজনের মন খারাপ হয়। জিবু বলে কোম্পানির ইমেজ নষ্ট হবে। এই ভেবে হামলুর জীবন থেকে নিজের ভাইয়ের অস্তিত্ব মুছে ফেলতে চায় ফ্যাং। শুনেছি কিজওয়াল শেষ করে অ্যাসেস নদীতে ভাসিয়ে দিবে। এরপর পিং মিং আর আমি 4 দিনের সময় নিয়েছিলাম, এখনও 4 দিনে শেষ হয়নি। আমি প্রমাণ করব হানলু ভালো মেয়ে, দয়া করে তাদেরকে আলাদা করবেন না। তবে সে তার কোনো কথা শুনছিল না। তখন তার বস এসে তাকে চলে যেতে বলে, কিন্তু ফিংয়ের মাথায় ছিল অন্য আইডিয়া। সে চুপচাপ অ্যাসেস পাত্র থেকে হাঁটা শুরু করে, এরপর দৌড়ে চলে যায়। এমন অদ্ভুত কর্মকাণ্ড বুঝতে পারে ফ্যাং দাঁড়িয়ে পড়ে। পিছন দেখে অ্যাসেসের পাত্রটা নাই। এই দেখে তাকে ধরার জন্য দৌড় শুরু করে। ফিং সিঁড়ির উপর থেকে লাফ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। ফ্যাং অ্যাসিস্ট তাকে ধরে ফেলে। উপায় না পেয়ে তার নিজ বরাবর লাথি মারে। তখন তার সামনে চলে আসে জিফু, বলে জলদি পালিয়ে যাও। সে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ফ্যাং চলে আসলে জিফু অভিনয় করে বলে, ফিং আমাদেরকে মেরে পালিয়েছে, তাকে জলদি ধরুন। ফ্যাং গাড়ি বর নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে ফিং লুকিয়েছিল পাশের রাস্তায়। অ্যাসেসের পাত্রটা ব্যাগে ঢুকায়
আর বলে আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তাই আমার মিশন হচ্ছে হানলুকে নির্দোষ প্রমাণ করা, তোমাকে সমাধিস্থানে ফিরিয়ে নেওয়া, যাতে বাকি জীবনটা দুজন পাশাপাশি কাটাতে পারো। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়ে যায় সিঁড়ির উপর থেকে লাফ দেওয়া পিংয়ের ভিডিওটা। পরপর দুইটা ভিডিও ভাইরাল হওয়াতে পিং এখন ট্রেন্ডিংয়ে। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। একজন বলে পিং নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য অ্যাসিড চুরি করেছে, নয়তো এমন জঘন্য কাজ কেন করবে। অ্যাসিড চুরির ভিডিও দেখে তার গ্যারাজের বন্ধু জিন টনি সবাই তাকে ভুল বুঝলেও তার বোন এবং মেয়ে হেসে যাচ্ছিল। ওইদিকে ফ্যাং থানায় এসে অ্যাসিড চুরি কমপ্লেন করে যেন দ্রুত পিংকে গ্রেপ্তার করা হয়। আর এইদিকে পিং চীনের ফোন তথ্য ধরে এগিয়ে মাঠগাডু বিশাল পাথর ফেরিয়ে এগিয়ে যায় মঙ্গোলিয়ার বর্ডারের কাছে কাইফুং শহরে ওই আইডির ব্যক্তির ধরার জন্য। তখন মলের স্কুল দেখায় কলম চুরির অপবাদ দিয়ে তার বন্ধু খুবই হতাশ হয়েছিল। তার এই অবস্থা দেখে মলি সিদ্ধান্ত নেয় টিচারকে সব কিছু খুলে বলবে। বাবার মতো সেও সত্যকে সামনে আনার জন্য সেই বুলি মেয়েটার ট্রেট উপেক্ষা করে টিচারকে সব বলে দেয়। এরপর টিচার ক্লাস এসে জানায় মলির বন্ধুর কোনো দোষ নেই। মলির স্টেটমেন্ট শুনে সিসিটিভি চেক করতে দিয়েছি, কলমটা সরিয়েছিল এই মেয়েটা। এসব শুনে মেয়েটা প্রচণ্ড রেগে গিয়ে মলির উপর। এদিকে পিং চলে আসে কাইমপুতে সাইবার ক্যাফেতে গিয়ে কারো হাতে 421 লেখা ট্যাটু আছে কিনা। তখন একটা ছেলের কথা স্টাইল শুনে তার সন্দেহ হয়। রুইয়ের সামনে ঠিক এমনভাবেই কথা বলছিল সেই আইডি থেকে। সে তার কাছে গিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। এরপর হাত ঘুরিয়ে দেখে ঠিক এমন একটা ট্যাটু হাতে রয়েছে, অর্থাৎ এই ছেলেটাই হচ্ছে সে। পিং জিজ্ঞাসা করে হানলুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা কেন ছড়িয়েছিলে, এই বলে তাকে টেনে পুলিশের কাছে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা তাকে মেরে পালিয়ে যায়। ছেলেটা বিল্ডিং থেকে লাফ দেয়। তখন বাড়ির মহিলা দরজা খুলে দিলে পিং গিয়ে পড়ে দরজার উপরে। ওইদিকে স্কুলে সেই মেয়েটা সাংগুফং নিয়ে হাজির হয় মলির উপর প্রতিশোধ নিতে। একদিকে পিং এখনও সেই ছেলেটার খুঁজে বেড়াচ্ছিল। তখন তার একজন ভক্ত এসে জানায় সে তাকে সাহায্য করবে ওই ছেলেটাকে ধরতে। সে দেখায় পিং এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে 1 নম্বরে। আজকেও সাইবার ক্যাফের মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে। পরপর এতগুলো ভিডিও ভাইরাল হওয়াতে পিং এখন অনেক ফ্যান ফলোয়ার হয়েছে। তাদের মধ্যে অনেকে তাকে ভালোবাসে, আবার অনেকে হেটার্স। এরপর যখন ডিনার করবে তখন স্কুল থেকে ফোন করে জানানো হয় তার মেয়ে অত্যাচারের শিকার হয়েছে। এই শুনে সে ফিরে আসছিল মেয়েকে দেখার জন্য। কিছুক্ষণ পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মলির ভিডিও। সেখানে তার বন্ধুরা পায়ের কালো জন্মদা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়। মেয়ের চিৎকার শুনে পিং চিৎকার দিয়ে কান্না করে। সে বিস্তীর্ণ প্রান্তরে এসে তার গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, তাই নেমে দৌড়াতে শুরু করে। পথ ভুল করে অন্য জায়গায় চলে এসেছিল। এরপর ভোরবেলা দেখা যায় গাছের নিচে ঘুমিয়ে রয়েছে। তখন ঠিক একটা ঘোড়া তার সামনে দেখতে পায়, যেমনটা দেখছিল হানলুফুর প্রোফাইল পিকচারে। ঠিক এমন একটা ঘোড়ায় দেখছিল অনাথ আশ্রমের সামনে। যেন ঘোড়ার প্রতিচ্ছবি নিয়ে হানলু এসেছে তার সামনে দেখা করতে। ঘোড়াটা তাকে অনেক এদিক ওদিক নিয়ে যায়। সেদিকে গিয়ে দেখা হয় এক রাখালের সাথে। সে রাখালের আইডিয়া অনুযায়ী তার গাড়ির উপর চড়ে ফোনের নেটওয়ার্ক পায়। এরপর কল করে মেয়ের কাছে। সে বলে অনেক কান্না করলো, এখন বুঝতে পেরেছি দাগ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এখন আগের চাইতে অনেক বেশি কনফিডেন্স। আর টিচার সেই মেয়েকে শাস্তি দিয়েছে, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। আমি স্কুলে যাচ্ছি, কিন্তু তুমি হানলুকে নির্দোষ প্রমাণ করেই ফিরে আসবে। এরপর পিং একটা ভ্যানে করে যাচ্ছিল, তাই সে বক্তা ফোন করে জানায় যে 421 নামে ছেলেটা পিছু করবে। পিং যেন জলদি চলে আসে। তখন সে লক্ষ্য করে ফ্যাং পুলিশ নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে সে লুকিয়ে পড়ছে ছাগলের পিছনে। ফ্যাং আর পুলিশ গাড়ি ওভারটেক করে চলে যায়। তবে ফ্যাং তাকে দেখতে পেয়ে গাড়ি স্লো করে দাঁড়িয়ে যায়। আর এদিকে পিং নেটওয়ার্ক পায় না বলে দাঁড়িয়ে যায়। তখন তার চোখ যায় ফ্যাংয়ের দিকে। সে কি বলবে বুঝে উঠতে পারছিল না, তাই হাত ধরে নেড়ে দেখলো। এই দেখে ফ্যাং তার গাড়ির সামনে নেমে তাকে খুঁজতে থাকে। তবে সে লুকিয়েছিল গাড়ির অপর প্রান্তে। তারা খুঁজতে খুঁজতে গাড়ির পিছনের দিকে চলে আসে। তখন তার অ্যাসিস্ট দেখে ফিংয়ের সুযোগ কাজে লাগিয়ে উল্টো তাদের গাড়ির দিকে দৌড়ায়। এরপর তারা পুলিশের গাড়িতে উঠে তার পিছু করে। অনেকক্ষণ তারা করেও তারা ধরতে পারছিল না। সে যখন ফলে যায় বেরিয়ে যাচ্ছিল, তখন এক অসুস্থ মহিলা তার গাড়ির সামনে এসে পড়ে। মহিলাটি এত ধীরে রাস্তা পার হচ্ছিল যা দেখে প্রচণ্ড রেগে যায়। মহিলাটি রাস্তা পার হলে সে আবারও পালাতে শুরু করে। আর সে বক্ত জানায় সে লাইভ স্ট্রিম অন রেখে ছেলেটার পিছু করছে। তারা এখন আছে ট্রেন স্টেশনে, তাই ফিং সোজা চলে আসে সেই স্টেশনে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ সে ছেলেটাকে দেখতে পায়। আর এই সব কিছু লাইভ স্ট্রিম করে যাচ্ছিল তার সে ভক্ত। এদিকে ফ্যাংও চলে আসে। তাদের দেখে চলন্ত ট্রেনের নিচে বেরিয়ে যায়। তার ভক্ত বলে মনে হচ্ছে আমাদের কবর বিক্রেতা কবরে চলে গিয়েছে। তবে সে তাড়া করছিল সে লোকটা। আর এদিকে তার পাশে দৌড়ে দৌড়ে লাইভ স্ট্রিম চালিয়ে যাচ্ছিল। আর শেষমেশ ফিং এক লাফ দিয়ে তাকে ট্রেনের ভূত থেকে নিচে নেমে পড়ে। তখন পুলিশ এসে তাদের দুজনকে ধরে ফেলে। ছেলেটা তার স্টেটমেন্ট বলে আমি কখনো হানলুফুকে দেখিনি,
তার বিষয়ে যত বাজে কথা বলেছে তা সব মিথ্যে, কারণ সে কোটি কোটি টাকা ডোনেশন করে ট্রেনিংয়ে ছিল। এই সুযোগ আমি তার নাম ব্যবহার করতে চেয়েছি, নিজের ট্রেনিংয়ে উঠতে চেয়েছি। সব কিছু শুনে পিং তাকে মারতে যায়। এরপর ফ্যাং এসে বলে, সোশ্যাল মিডিয়ায় কিছু কমিউনিটি বলা হচ্ছে তোমার এই ব্যাগে ড্রাগস ছিল, আর আমাকে ড্রাগ দিয়ে তুমি নাকি টাকা দিয়ে পালিয়ে যাচ্ছিলে, তাই আমি তোমার পিছু করেছিলাম। এই শুনে পিং হেসে যাচ্ছিল। তারপর অ্যাসেস নিয়ে ফালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দিও। তবে ফাং উল্টো তাকে ধন্যবাদ জানায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হানলুকে নির্দোষ প্রমাণ করার জন্য। ওদিকে পিংয়ের কোম্পানি সেই সমাধিস্থানটা ইন্টারনেটে এতটা জনপ্রিয়তা হয় যে বর্তমানে সেটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়। অনেক লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। এতে তাদের কোম্পানি ফসর ফসনার সাথে এক্সট্রা ইনকাম হয়। তার গ্যারেজের বন্ধু তার মার্সিডিজ গাড়ি ঠিক করে দেয়, লাইভ স্ট্রিম করে নিজের দোকানের প্রমোট করে। ওইদিকে তার মেয়ে এখন অনেক বেশি কনফিডেন্স হয়ে গেছে, আর অপরদিকে পিংও কনফিডেন্স। পিংয়ের জীবন বদলে যায়। রুইকে নিয়ে আসে তার লাইভ স্ট্রিমে। সে এখন এতটাই জনপ্রিয় যে খাবার ডেলিভারি করতে আসা লোকটাও তার সাথে সেলফি তুলতে যায়। তার এক ফ্যান তার জন্য কেক পাঠিয়েছে, কারণ আজ তার জন্মদিন। সে কেক নিয়ে চলে আসে মলির স্কুলের সামনে। এরপর মলি এবং জ্যাককে নিয়ে কেক কেটে রাস্তায় বসে খাওয়া শুরু করে। তখন তার স্ত্রী ফোন করে পিং বলে, আমি এখন এসেছি তা বলো না, তাহলে সে রেগে যায়। তবে জ্যাং বলে দেয় পিং এখনও আসেনি। এই শুনে মলি হেসে দেয়। এরপর সন্ধ্যা পরাস্ত তারা একসাথে কাটায়। তাদেরকে বিদায় করে বাড়ির দিকে ফিরেছিল, তখন কে একজন ফোন করে বলে, আমি একটা কোম্পানি থেকে বলছি। গত বছর আপনার এক বন্ধু আজকের এই দিনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলছিল। সেটা সিরকট লিখে গিয়েছিল, আমি পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, ব্রাদার পিং, আমি হানলু, তোমার আইডি কার্ড দেখেছিলাম। আজকের দিনে তোমার জন্মদিন, তাই ভাবলাম একটা সারপ্রাইজ রেখে যাই। তুমি জানতে আমি মরণব্যাধি রোগে আক্রান্ত, বেশি দিন বাঁচবো না। তবে এটা জানতে না যে আমার ভালোবাসার মানুষটার পাশে চির নিদ্রায় শায়িত হতে চাই। তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে জায়গাটা কিনতে পারতাম না। তুমি একজন ভালো মানুষ, কারণ তোমার বোতল করার ধরন দেখে বুঝতে পেরেছি তুমি সেই ব্যক্তি যে আমার ছোটবেলার জন্মদিনে কেক খেতে দিয়েছিলে। তুমি বলেছিলে তোমার লাইভ স্ট্রিমে 666 স্টার দিতে, তবে আমি বাস্তবে সেই স্টিকার পাঠিয়েছি। লক্ষ্য করে দেখো। তখন দেখা যায় আকাশে অগণিত আতশবাজি খেলা। এইসব ওই কোম্পানির মাধ্যমে হামলা করিয়েছে। সব কিছু দেখে পিং কান্নায় ভেঙে পড়ে। একটা ভালো মেয়েকে তারা মরদ্দ ফিরিয়ে দিয়েছে, খুশিতে কান্না করছিল। দেখা যায় আবারও হান্নুর পাশে তার ভালোবাসার মানুষকে সমাধিতে করা হয়েছে। সবশেষ 2001 সালের দৃশ্য দেখানো হয়। সেদিন ছিল হানলুর জন্মদিন। পছন্দ কোক খাওয়ার জন্য দোকানের সামনে দাঁড়িয়েছিল। তখন এই গ্যাংস্টার অর্থাৎ ফিং এসেছিল সেই দোকানে। দোকানদার হানলুকে বলে, কেকের দিকে তাকিয়ে আছো কেন? টাকা না থাকলে সরে দাঁড়াও। এই শুনে ফিং দুটি কোক নিয়ে স্টাইল করে খুলে একটা তার হাতে দেয়। হানলু খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার, আজ আমার জন্মদিন। ফিং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে, আমাকে স্যার নয় বাইরে ডাকো। এই বলে বিদায় নিয়ে